गुवाहाटी में एक माँ आज बोलती है कि मेरा लड़की का नाम भूल गया पूरा पश्चिम बंगाल। অভয়ার্থী লোকটা আমার মেয়ের নাম হয়ে গেল, অথচ ওই নামটার পাশেই গাদা গাদা ডিগ্রি বসানোর একটাই উদ্দেশ্য ছিল, একটাই। आज उसी माँ जिस अलमारी में उस लड़की का जॉइंट का मेडिकल क्रैक करने वाला और डॉक्टर हो जाने के बाद जो डॉक्टरी रेजिस्ट्रेशन मिलता है वही रेजिस्ट्रेशनটা আর মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের সঙ্গে তার জন্ম সার্টিফিকেটটা খুব যত্ন করে রেখেছিল, ভেবেছিল এরপরে ম্যারেজ সার্টিফিকেটটা ওরকম যত্ন করে রাখবো। সেই আলমারিতেই একটা নতুন খোপে একটা নতুন ফাইল কিনে একটা নৃশংসতায় ভরা পোস্টমর্টমের রিপোর্ট জেরক্স করে লেমিনেশন করে যত্ন করে রেখেছে লড়াই করার জন্য। শুধু সরকারের ব্যর্থতা, গোটা পশ্চিমবঙ্গের আমাদের ব্যর্থতা নয়, নয় আমাদের ব্যর্থতা। কি লেখা আছে পোস্টমর্টম রিপোর্টে? মেয়েটার শরীরে একটা পিঙ্ক কালারের কুর্তি ছিল, নিচে কোনো কাপড় ছিল না, অন্তর্বাস ছিল না। একটা মা পড়ছে রিপোর্টটা, আমার মেয়ে তার যখন ডেড বডি পাওয়া গেল তখন তার শরীরে একটা পিঙ্ক কালারের কুর্তি ছিল আর নিচেটা গোটাটা ন্যাংটো ছিল। ক্ষমা করবেন, আপনাদের কষ্ট হতে পারে আর এটা মনে হতে পারে মীনাক্ষী খুব রগলগে কথা বলছে। একটা মাকে পড়তে হচ্ছে, একটা বাপকে পড়তে হচ্ছে যে মেয়েটার উপরে একটা পিঙ্ক কালারের কুর্তি ছিল আর নিচেটা গোটাই ন্যাংটো ছিল। মাটাকে আর বাপটাকে পড়তে হচ্ছে যে 150 গ্রাম সিমেন্ট পাওয়া গেছে, তার মানে একজন রেপ করেনি, একের বেশি জন রেপ করেছে। ডাক্তারকে জিজ্ঞেস করতে হচ্ছে একটা মানুষ রেপ করলে কত গ্রাম সিমেন্ট পাওয়া যায়। লজ্জা করছে না? কষ্ট হচ্ছে না? কার যন্ত্রণা হয় না যে মাথার ক্ল্যাচারের অর্ধেক অংশটা তার গোপনাঙ্গ জনির কাছে পাওয়া গেল আর বাকি অর্ধেক অংশটা পাওয়াই গেল না। দ্বিতীয়বার পোস্টমর্টম রিপোর্ট হলে হয়তো শরীরের কোথাও ওই বাঁকা আধা ক্ল্যাচারের ভাঙা অংশটা কোথাও আছে, সেটার হদিশ পাওয়া যেত। পেলভিক বোন ভাঙা, বুকের গলার হাড় ভাঙা, গোটা শরীরে 24 জায়গায় ক্ষত, চোখ দিয়ে রক্ত বের হয়ে যাওয়া আর গোটা মাথার চুলগুলো গোটা ওই ক্রাইম স্পটে গোছা গোছা পড়ে থাকা। সব থেকে মজার এবং কষ্টের জিনিস হলো যে পোস্টমর্টমে এগুলো লেখা আছে থরে থরে লাইন বাই লাইন, সেই পোস্টমর্টম রিপোর্টটাই ওর মা খুব যত্ন করে লেমিনেশন করিয়ে একটা নতুন ফাইল কিনে বার্থ সার্টিফিকেটের পরে ম্যারেজ সার্টিফিকেটটা হলো না, একটা ডেথ সার্টিফিকেট জমা করে রেখেছে। লড়তে হবে না আমাদেরকে? কেন প্রশ্ন করবো না বলুন তো? যে গোটা ঘটনার পরেও সন্দীপ ঘোষ আজিকরের প্রিন্সিপাল যা দেখ রেখে আজিকর মর্গে ডেড বডির সাথে সহবাস হয় আর তারপর ভিডিও হয়, সেটা বাইরে বাজারে বিক্রি হয়, ডেড বডিগুলো বিক্রি হয়ে যায়, অঙ্গ প্রত্যঙ্গ বাজার হয়ে যায়। সেই সন্দীপ ঘোষকে কার জন্য, কার এত পীড়িত সন্দীপ ঘোষ যে তাকে প্রাইজ পোস্টিং দেওয়া হলো, প্রমোশনাল পোস্টিং দেওয়া হলো? কেন? কিসের জন্য? কি প্রয়োজন? কেন সেদিনকে হসপিটালে কারা এসেছিল সকালবেলায়, কারা অত সকালবেলাতে এসে উপস্থিত হলো, কাদের ডিউটি ছিল, কাদের রোস্টার ছিল, কেন প্রকাশ্যে আসছে না? কেন? আমরা তো স্যালুট করছি জুনিয়র ডাক্তারদেরকে, যে জুনিয়র ডাক্তাররা কলকাতা মেডিকেল কলেজে যখন এই ন্যাশনাল মেডিকেল কলেজে যখন এই সন্দীপ ঘোষকে পাঠালো যে তুমি ওইখানে প্রাইজ পোস্টিং নিয়ে চলে যাও, আজি করে তো একটু ঝামেলা হচ্ছে বুঝলে, তুমি একটু মেডিকেলে চলে যাও, এদিকে আমি সামলে নিই, তারপর তোমাকে ডেকে নেবো। যেমন করে গত দুবার ওকে ট্রান্সফার করে যেতে হয়নি, সেরকম করে জুনিয়র ডাক্তাররা ন্যাশনাল মেডিকেল কলেজের গেটে তালা দিয়ে আর ওখানে জুতো পরিয়ে রাখলো, বললো এখানে ঢুকতে দেবো না কোনো খুনিকে, কোনো রেপিস্টকে। আমরা জুনিয়র ডাক্তারদেরকে সেলাম জানাচ্ছি যে তারা দেখিয়ে দিয়েছে যে সরকারি কাজে থেকেও সরকারের অন্যায়ের বিরুদ্ধে লড়াই করা যায়।
এটা আজকে পশ্চিমবঙ্গের জন্য একটা অন্যতম শিক্ষা। সরকারি কাজে থেকেও, সরকারি বেনিফিশিয়ারি হলেও সরকারের অন্যায়ের বিরুদ্ধে লড়ে দেওয়া যায়। এটা আজকে দুনিয়ার ডাক্তাররা, আমাদের বাড়ির ছেলেমেয়েরা, পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা আজকে প্রমাণ করে দিল যে না, সরকারে আছি মানে, সরকারের সঙ্গে কাজে আছি মানে, ওই স্ট্যাম্পটা পিছনে আছে বলে সরকারের সব অপরাধ মুখ বুঝে মেনে নিতে হয়, এর কোনো মানে নেই। তাই চা খেতেও যায়নি, আর দাবি না মানা পর্যন্ত উঠেও যায়। শেখালো, পশ্চিমবঙ্গ চিরকাল শেখায়।